বর্তমান সময়ে ক্যান্সার একটি আতঙ্কের নাম, কিন্তু সচেতনতা এবং অভিজ্ঞ ডাক্তারের সুপরামর্শ এবং গাইডলাইন আপনাকে আতঙ্ক থেকে বের করে আনতে পারে। কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ 2026 উপলক্ষে চ্যানেল 24-এর স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ক্যান্সার জয়ের আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার ইসরাত জাহান। আজকে আমাদের আয়োজনের জনস্বার্থে আছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। আমাদের আজকের আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সার। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা স্যার, সিনিয়র কনসালটেন্ট অঙ্কোলজি ডিপার্টমেন্ট, স্কয়ার হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সার। স্যার, প্রথমেই জানতে চাইব একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এমন কোন কোন উপসর্গ দেখা দিলে আমরা বুঝতে পারবো যে সে কোলোরেক্টাল ক্যান্সারের দিকে আগাচ্ছে অথবা তার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? খুব সুন্দর প্রশ্ন করেছেন। সাধারণ জনগণ যদি যখন নাকি বুঝবে তার মল ত্যাগের করতে পরিবর্তনটা হতে পারে যখন দেখা যাচ্ছে প্রথমত কয়েকদিন হয়তো পাতলা তার স্টুল আউট হচ্ছে, আবার দেখা যাচ্ছে কনস্টিপেশন, তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। এই যে বাউল হ্যাবিট একরকম হ্যাবিট না, এটা একটা পরিবর্তন। তারপর হতে পারে মল ত্যাগ করতে গেলে আমাদের যে মল যে বেরো একটা কলাম বলে, কলামটা অনেক সময় চিকন হয়ে যাচ্ছে, এটাও একটা লক্ষণ। আবার হতে পারে সে মলত্যাগ করে আসলো, কিছুক্ষণ মনে হইলো আবার বোধহয় মলত্যাগ করতে ইচ্ছা হচ্ছে, তার ইনএডুকুয়েট একটা ডেফিকেশন বলে আর কি। তাছাড়া দেখা যেতে পারে যে পেটে ব্যথা, তলপেটে ব্যথা, কখনো দেখা যাচ্ছে তার ওয়েট লুজ করতেছে, সে কাচ্ছে যাচ্ছে ওয়েট লুজ করতেছে। আর সবচেয়ে বড় যেটা অনেক সময় দেখা যাচ্ছে মলের সাথে রক্ত যাচ্ছে, কখনো লুকায়িত রক্ত, কখনো আবার ফ্রেশ রক্ত যাচ্ছে। এই লক্ষণগুলি যখন দেখবে কোনো ব্যক্তি, মহিলা অথবা পুরুষ, তখনই তাকে নিকটস্থ কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। স্যার, কোলন ক্যান্সারের ক্ষেত্রে বয়সে কি কোনো তারতম্য থাকে? বয়স ভেদে কি এটা বেশি বা কম হওয়ার কোনো সম্ভাবনা? তাই আমাদের বলা হচ্ছে যে সাধারণত 50 ঊর্ধ্ব বয়সে কোলন ক্যান্সারের প্রকোপ বেশি। যদিও আমাদের বর্তমান প্র্যাকটিসে আমরা ইয়াং বয়সও পাচ্ছি বর্তমানে, কিন্তু বলা হতো আগে যে 50-এর পরে গেলে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্যার, আপনি যেহেতু বললেন বর্তমান সময়ে ইয়াংদের এটা বাড়ছে, স্যার আমি জানতে চাইবো যে এদের যে ইয়াং জেনারেশনের মধ্যে যে কোলন ক্যান্সার বেড়ে যাচ্ছে, এটার অন্যতম কারণ কি স্যার? কি হতে পারে? হ্যাঁ, এটা কারণটা হলো আমাদের খাদ্যাভ্যাস। আমরা খাদ্যাভ্যাসের অনেকটা পরিবর্তন। ইয়াং জেনারেশন সাধারণত ঘরে রান্না করে জিনিস কম খেতে চায়। ওরা বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জাঙ্ক ফুড, বিভিন্ন বাইরের রেস্টুরেন্ট, হোটেলে বিভিন্ন ধরনের রেড মিট জাতীয় জিনিস, এই সমস্ত তৈলাক্ত জিনিস, ভাজি বাড়িগুলি খেতে পছন্দ করে। ওইগুলি বোধহয় একটা বড় কারণ হতে পারে। আরেকটা হতে পারে তাদের লাইফস্টাইলটা হয়তো একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করে না, সারা রাত্র জেগেই থাকলে হয়তো বা স্ট্রেসফুল লাইফ কাটাই দিল তো। এবং দেখা যাচ্ছে যে বর্তমানে কায়িক পরিশ্রম কম করে তখন স্থূলিয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। এই কারণগুলি হতে পারে। তার সাথে ইয়াং জেনারেশনের দেখা যাচ্ছে ধূমপানের হ্যাবিট বেড়ে যাচ্ছে। কারো ভিতরে যদিও বাংলাদেশে প্রকোপ কম, দেখা যাচ্ছে অ্যালকোহল নিচ্ছে অনেকে। এই কারণগুলির জন্য হয়তোবা ইয়াং জেনারেশন আমরা বর্তমানে কোলন ক্যান্সার প্রকোপ দেখতে পাচ্ছি। স্যার, আপনি খাদ্যর কথা নিয়ে আসলেন। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে খাবার খেয়ে থাকি, যদি আমরা সার্বিক বিবেচনা করি, ওভারঅল আমাদের সব বয়সের মানুষের ক্ষেত্রে কি এটা খুব বাজেভাবে প্রভাব ফেলছে কোলন ক্যান্সারের ক্ষেত্রে? প্রথম হল যে আমাদের খাদ্য যে বর্তমানে নিরাপদ খাদ্যের কথা সবসময় বলি আমরা, নিরাপদ খাদ্যের অভাব বাংলাদেশে। আমরা ভেজাল খাদ্য বলি। আমরা ভেজাল খাদ্য বলতে আমাদের শাকসবজি থেকে শুরু করে ফল ফলাদি থেকে শুরু করে আমরা মাছ থেকে মাংস সব কিছুতে আমরা ভেজাল মনে করি। তো মনে হয় যে এই যে খাদ্য ভেজাল, বিভিন্ন কেমিক্যালস ইউজ করতেছে, ওই ইউজ করার জন্য হয়তোবা কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সারের প্রকোপ বেড়ে যাচ্ছে। আগে যেটা কম হতো। বেসিক্যালি এটা কোলন ক্যান্সারের প্রকোপ ছিল ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি, কিন্তু বর্তমানে বাংলাদেশে আমাদের ফুড হ্যাবিটটা হয়ে গেছে ওয়েস্টার্ন হ্যাবিট হয়ে গেছে। এই ওয়েস্টার্ন হ্যাবিট হওয়ার জন্যই আসলে এই ধরনের কোলন ক্যান্সারের প্রকোপ বেশি হচ্ছে বাংলাদেশে বর্তমানে। স্যার, কোলন ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা কি কি পরীক্ষা করতে পারি? কোলন ক্যান্সার যদি আমরা মনে করি তাহলে প্রথমত একটা সিম্পল একটা মল পরীক্ষা, যেটা বলে স্টুল এক্সামিনেশন। স্টুলে বলা হয় যে অকাল ব্লাড টেস্ট, লুকায়িত রক্ত আছে কিনা স্টুলে, এটার পরীক্ষা করতে পারি। আর একটা আছে কিছু ফিকাল ডিএনএ টেস্ট আছে, এই পরীক্ষা করলেও কিন্তু প্রাথমিক ধারণা দিতে পারে। তাছাড়া আরও অনেকগুলি পরীক্ষা বর্তমানে আছে। বর্তমান পরীক্ষা বলতে যেমন যেটা কমনলি করা হয়, যেটা বলে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি মানে একটা পাইপের মতো একটা যন্ত্র, এটা যন্ত্র দিয়ে মলদ্বার দিয়ে ভিতরে ঢুকিয়ে পুরোটা পরীক্ষা করে দেখবে ক্যামেরা দিয়ে, কোথাও কোনো পলিপ বা কোথাও কোনো ঘা বা কোথাও রক্তক্ষরণ হচ্ছে কিনা দেখবে। দেখলে তখন ওইখানে যদি কোনো সন্দেহ পোষণ করে ওইখান থেকে একটা টিস্যু নিয়ে বায়োপসি করবে।
বায়োপসি মাইক্রোস্কোপে দেখলে পরে তখন প্রুভ হবে তার কোলন ক্যান্সার হলো কি হলো না। স্যার যেহেতু কোলোনোস্কোপির কথা বললেন, অনেকের ক্ষেত্রে এটা একটা অনেক ভীতির কারণ হয়ে যায়। স্যার আমি জানতে চাইবো যে কোলোনোস্কোপির ক্ষেত্রে আসলে কতটুকু আসলে ভয় পাওয়ার প্রয়োজন বা ঝুঁকি আছে কিনা কোনো? আসলে বর্তমানে যে ধরনের মেশিনারিজ বাংলাদেশ ব্যবহার হচ্ছে এগুলো তো ঝুঁকি নাই। জি স্যার। আগে এক সময় ছিল হার্ড যন্ত্র ব্যবহার করতো, তাতে ব্যবহার করতে গিয়ে অনেক সময় রক্তকণ হতো, প্রচুর পেইন করতো। এখন কিন্তু আসলে এগুলির সম্ভাবনা খুব কম। এখন ফ্লেক্সিবল মেশিন বলেন, মেশিনগুলি ফ্লেক্সিবল হয় এবং লোকাল ওরা অ্যানাস্থেসিয়া ড্রাগ ইউজ করা হয়। অ্যানাস্থেসিয়া ড্রাগ ইউজ করার জন্য ব্যথামুক্তভাবে কোলোনোস্কোপি করতে পারে। এখন ভয় পাওয়ার মতো আসলে কিছুই নাই। স্যার ছোট করে জানতে চাইবো যে আপনি অ্যানেস্থেশিয়ার কথা বললেন, আসলে অ্যানেস্থেশিয়াটা কেমন অ্যানেস্থেশিয়া হয়ে থাকে? যে অনেকে মনে করে যে তাকে একদম অজ্ঞান করে ফেলা হচ্ছে এবং এটা নিয়ে সে অনেক কনসার্ন থাকে, অনেকে হয়তো এই ভয়ে আসতে চায় না। না, এটা আসলে ওই ধরনের কোনো জেনারেল অ্যানেস্থেশিয়া না। এটা সাধারণত যখন আর কি কোলোনোস্কোপি ব্যবহার করে তার সাথেও কিছু লোকাল কিছু অ্যানেস্থেশিয়া ইউজ করে, আবার কখনো তাকে হয়তো ঘুম পাড়ায় নেয়, যে টেনশন করে, ওইগুলি অ্যানেস্থেশিয়া। ওই ধরনের কোনো জেনারেল অপারেশন করতে যে অ্যানেস্থেশিয়া, ওই অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হয় না। স্যার এ পর্যায়ে জানতে চাইবো আমাদের স্ক্রিনিং টেস্টের কথা বলি, আমরা স্ক্রিনিং করার কথা ক্যান্সারের ক্ষেত্রে। স্যার এটার জন্য আসলে উপযুক্ত সময় কোনটা আসলে হওয়া উচিত বর্তমানে? আমাদের কিছু গাইডলাইন আছে, গাইডলাইনে বলে যান 45 থেকে 50 বয়স হলে পরে কি পুরুষ কি মহিলা তাদের একটা প্রতি বৎসর বা প্রথম দিকে একটা কোলোনোস্কোপি এক্সামিনেশন মিডিয়াম করতে হবে। করার পর যদি দেখা যায় তার ভিতরে কোনো প্রবলেম নাই, তাহলে 3 বছর পর পর পরীক্ষা করবে। আর প্রবলেম থাকলেও তখন ডায়াগনোস করে ফেলবে। আর যদি ফ্যামিলি হিস্ট্রি, কোলন ক্যান্সার কিন্তু অনেকটা বংশগত, ফ্যামিলির কারো হলে পরে হওয়ার সম্ভাবনা থাকে। বংশগত যে তাদেরকে আসলে কোলোনোস্কোপিটা অনেক সময় আর্লিও করা হয়, আর্লি করে দেখা হয় কোলনের কোনো প্রবলেম, কোনো সিমটম নাই, কিন্তু কোলনে কোনো হয়তো পলিপ হয়ে ক্যান্সার হতে পারে। তো এই জন্য আর্লি বয়সে 40-এর আগেও তাকে কোলোনোস্কোপি করা লাগতে পারে, এবং তাদেরকে দেখা যায় রিপিটেড কোলোনোস্কোপি করতে হতে পারে। তো স্ট্যান্ডার্ড এজ হলো 40-50 ইয়ার্স। জি স্যার। স্যার এ পর্যায়ে জানতে চাইবো, বর্তমান যেহেতু রোজা চলছে, রোজার সময় এখন আমরা আসলে খুবই ভারী খাবার খাই, প্রসেসড ফুড অনেক বেশি খাই। এক্ষেত্রে স্যার আপনার পরামর্শ জানতে চাইবো যে সেহরি এবং ইফতারে কোন ধরনের খাবার খেলে আমরা যে ঝুঁকিটাকে এড়াতে পারি? স্যার ঠিকই বলেছেন, আমাদের বাংলাদেশে আসলে ইফতারি সেহরিতে একরকম কালচার, আমরা সাধারণত ভাজি পরে বেশি খেয়ে থাকি, ইফতারিতে তো অবশ্যই খেয়ে থাকি। তো এটা আসলে খাওয়া উচিত না। আমাদের খাওয়া উচিত ফল বেশি করে, তারপরে খাওয়া উচিত শাকসবজি জাতীয় জিনিসগুলি, সবুজ শাকসবজি খাওয়া উচিত, এবং পানীয় জিনিসগুলি বেশি খাওয়া উচিত, ডিহাইড্রেশন না হতে পারে। এবং সেহরি তো আমাদের মাছ এগুলি খাওয়া উচিত, প্রোটিন জাতীয় জিনিসগুলি নেওয়া উচিত। ওই ধরনের জাঙ্ক ফুড অথবা অনেক সময় দেখা যায় অনেকে বর্তমানে ট্র্যাডিশন যে ঘরে সেহরি করে না, রেস্টুরেন্টকে সেহরি করে, রেস্টুরেন্ট দল বেঁধে দিকে সেহরি করে, ওইখানে দেখা যাচ্ছে যে অনেক সময় সেই রেড মিট খাচ্ছে, ওই ধরনের ঝাল টাল বেশি খাচ্ছে। তো এগুলি কিন্তু আসলে স্বাস্থ্য খুবই খারাপ, এগুলি পরিহার করতে হবে আমাদেরকে। ধন্যবাদ স্যার। স্যার জানতে চাইবো বর্তমান বাংলাদেশে কোলন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি কি কি আছে? হ্যাঁ, কোলন ক্যান্সারের বেসিক চিকিৎসা হলো, প্রধান চিকিৎসা হলো অপারেশন, সার্জারি। এবং সার্জারি বাংলাদেশে আমি বলবো প্রতি ডিস্ট্রিক্ট লেভেলেই কোলন ক্যান্সার সার্জারি হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে। তারপরে চিকিৎসা বলা হয় কেমোথেরাপি, কিছু ক্যান্সার ড্রাগ ইউজ করা হয়। এই কেমোথেরাপি ড্রাগস কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেকগুলি কোম্পানি তৈরি করতেছে, অনেকগুলি কোম্পানি তৈরি করতেছে। তো কেমোথেরাপি ড্রাগও বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এবং রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় আমরা ইউজ করি রেডিওথেরাপি ইউজ করি। রেডিওথেরাপি মেশিনও বাংলাদেশে যদিও বেশি না, কিন্তু বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থা আছে। তাছাড়া বর্তমান কোলন ক্যান্সারের জন্য কিছু অত্যাধুনিক পরীক্ষার প্রয়োজন পড়ে, এগুলো বাংলাদেশে এখন হচ্ছে। যে তার পরিপ্রেক্ষিতে আমরা বর্তমানে কিছু নতুন ড্রাগস, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এগুলি কিন্তু আমরা ইউজ করতে পারছি। এবং সবচেয়ে সুখবর, এই টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি বাংলাদেশ তৈরি হচ্ছে। আরও সুখবর, বাংলাদেশের ওষুধ কিন্তু বিদেশেও যাচ্ছে। বিশাল আমাদের বাংলাদেশ, আমরা গর্ব করতে পারি ফার্মাসিউটিক্যাল নিয়ে। এটা আসলে খুবই ভালো একটা ব্যাপার আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। স্যার এখন জানতে চাইবো, স্যার কেমোথেরাপির কথা যেহেতু বললেন, কেমোথেরাপির ক্ষেত্রে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে আসলে কি কি ঝুঁকি থাকে এবং সাইড এফেক্ট কী থাকে? স্যার বেসিক কিছু সাইড এফেক্ট থাকে যে কোনো কেমোথেরাপির জন্য, যেমন তার খাওয়া একটু ক্ষুধামন্দা, খেতে ভালো লাগে না, বমি করতেও পারে, মুখে ঘা হইতে পারে, টয়লেট হ্যাবিট চেঞ্জ হতে পারে, কখনো কোনো ডায়রিয়া, লুজ মোশন হতে পারে, ডিসেন্ট্রি লাইক সিনড্রোম হতে পারে। আরেকটা হতে পারে যারা রক্তের পরিমাণ কমে যেতে পারে, এনিমিয়া ডেভেলপ করতে পারে, কখনো কখনো যারা ডব্লিউবিসি এখন কমে যেতে পারে, নিউট্রিফিল এখন কমে যেতে পারে, প্লেটলেট এখন কমতে পারে। তাছাড়া একটা যেটা হয় বর্তমানে, যেটা অ্যাভয়েড করা সম্ভব হচ্ছে না, চুল পড়ে যাওয়া। তো এবং তবে সম্পূর্ণ টেম্পোরারি, চুল পড়ে যাবে, আবার কেমোথেরাপি শেষ হয়ে গেলে তারপর চুল গজানো শুরু হয়ে যাবে, আগের মতো আবার চুল আবার গজায় দেবে আবার। তো এগুলি সাধারণত কমন পার্শ্ব প্রতিক্রিয়া। স্যার জানতে চাইবো, আমাদের
আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি বা বিভিন্ন শহরের বিভাগীয় শহরের কথা চিন্তা করি, সেখানে মানুষরা অনেক সচেতন, কিন্তু গ্রামের দিকে অনেক মানুষ আসলে এই ব্যাপারে সচেতন না। স্যার, আপনি যদি এই ব্যাপারে যদি কিছু বলতেন যে তাদের কীভাবে আমরা সচেতন করতে পারি। আসলে এই ধরনের যে প্রোগ্রাম, আজকে যে প্রোগ্রামটা করলাম, করার উদ্দেশ্য, অথবা আমরা যে প্রতি মাসে একটা করে ক্যান্সারের উপর সচেতনতা মাস তৈরি করি, কেন ওই মাসে আমরা এই ক্যান্সারকে পাবলিককে জানানো, এটা সেই গ্রামীণ জনগণ, প্রান্তিক জনগণ থেকে শুরু করে শহরের জনগণ সবাইকে জানানো। তো জানাতে গেলে পরে আমি বলবো যে আমাদের যে লোকাল যে ডিসপেন্সারি আছে, রুরাল ডিসপেন্সারি বলে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলে, ওইখানে যারা ডাক্তার থাকেন ওনারা কিন্তু এইভাবে ট্রেন্ড। ওনারা ইচ্ছা করলে বিভিন্ন ক্যাম্পিং করতে পারেন, বিভিন্ন স্কুলে, মাদ্রাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যাম্পিং করে এই ধরনের বিভিন্ন ক্যান্সার নিয়ে বেসিক নলেজ দিতে পারে, এবং হলে পরে কী চিকিৎসা আছে, কীভাবে কী করে তাকে ধারণা দিতে পারে। তো এগুলি বোধ গ্রামে দেওয়া উচিত বেশি, কারণ শহরে তো অনেক স্কোপ আছে, তো এটা হওয়া উচিত। তাছাড়া বিভিন্ন আমাদের যে এই যে প্রিন্টেড মিডিয়া বলি, পেপার বলি, আমরা বলি যে এই যে ইলেকট্রনিক মিডিয়া বলি, এই মিডিয়াগুলির মাধ্যমে কিন্তু সচেতন করতে পারে যে কী কী কারণে ক্যান্সার হতে পারে বা কী কী ব্যবস্থা নেওয়া উচিত। স্যার, জানতে চাইব বর্তমান সময়ে এসে আপনি তো আমাদের অনেক চিকিৎসা পদ্ধতির কথা বলেন এবং অনেক ঔষধের কথা বলেন, যেগুলো আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস নিয়ে আসছে বাংলাদেশে। সো এক্ষেত্রে স্যার আমরা কত পার্সেন্ট আমরা বলতে পারি যে একটা কোলন ক্যান্সারের পেশেন্ট পুরোপুরি কিউর হয়ে যাবে? এটা পার্সেন্টেজ আসলে কতটুকু হতে পারে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে যে কোনো ক্যান্সারেরই আমরা যে ট্রিটমেন্ট করি তখন একটা ডিপেন্ড করে স্টেজের উপরে। শুনে থাকবেন কোন স্টেজে ক্যান্সার ধরা পড়লো, স্টেজ 1, 2, 3, 4। আবার যেমন কোলন রেক্টামে বলি, যেমন লোকালাইজ ক্যান্সার, রিজনাল ক্যান্সার, ডিস্টাল মেটাস্টেসিস বলি। যদি ক্যান্সার প্রাথমিক অবস্থায় লোকালাইজ থাকে তাহলে 5 বছরকে আমরা টার্গেট ধরছি সার্ভাইভাল রেট। তাই দেখা যায় মোর দেন 90% রোগী 5 বছর বেশি বাঁচতেছে। আবার যদি দেখা যায় রিজনাল যে লিম্ফ নোডগুলি স্প্রেড করে, তা দেখা যায় মোর 70% রোগীও কিন্তু 5 বছর পর বাঁচতেছে। আর যদি ডিস্টাল মেটাস্টেসিস হয় তাতে অনেক সময় বিভিন্ন ট্রিটমেন্টের জন্য দেখা যায় যে 10% রোগীও 5 বছর বাঁচতে পারে। তো যার ফলে কোন স্টেজ ধরা পড়লো, এই জন্য আমরা বলি আর্লি ডিটেকশন কিউরস ক্যান্সার। ডিটেকশনটা আর্লি হতে হবে, আর্লি হলে একমাত্র আমরা ক্যান্সারকে জয় করতে পারবো। স্যার, যেহেতু আপনি বলেন প্রথমেই যে 55 বছরের পরে গিয়ে বা 50 বছরের পরে গিয়ে আসলে ক্যান্সার রিস্কটা বেড়ে যায়, এবং এখন বলেন যে বর্তমান সময়ে ইয়াংদের মধ্যেও দেখা যায়। স্যার, আমরা যেটা দেখি যে একদম বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এখন বাইরের খাবারে অনেক বেশি আসক্ত, এবং আমাদের এনভায়রনমেন্টাল অনেক ব্যাপার আছে। স্যার, আমি জানতে চাইবো যে আমাদের আসলে প্রিভিয়াসলি আমরা কি প্রিভেনশন নিতে পারি যাতে করে আমরা এটার মধ্যে নাই পড়ি? স্যার, আমাদের প্রিভেনশন কি হতে পারে? প্রথম হলো আমাদের ঘর থেকে আসলে এডুকেশন নিতে হবে। কেমন এডুকেশন নিতে হবে? যেমন হ্যাবিট, আমাদের সকালে টাইমলি নাস্তা করতে হবে, দুপুরে খাওয়ার ঠিক মতো খেতে হবে, রাত্রে খাওয়ার ঠিক মতো খেতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে। আমাদের প্রোটিন খাবো, কিন্তু তাই রেড মিট আমরা খাবো না। আমরা ফল বেশি খাবো। বাংলাদেশ তো ফল অনেকেই কম খায়, তৈলাক্ত জিনিস, ভাজি পোড়া এগুলো বেশি পছন্দ করে। তো এগুলির দিকে আমাদের হ্যাবিট হতে হবে। আরেকটা হতে হবে আমরা কিন্তু কায়িক পরিশ্রম কম করে। আমরা বর্তমানে শহর জীবনে তো পরিশ্রম করিই না, আমরা সবসময় শুয়ে বসে অফিসে বসে সময় কাটিয়ে দিই, তো স্থূল হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। এগুলি কিন্তু এই ধরনের হওয়ার সম্ভাবনা বেশি। আর যেটা বললাম যে ধূমপান বর্জন করতে হবে, আমাদের যে নীতিবান হতে হবে, আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। আর তাছাড়া যদি প্রাথমিক লক্ষণগুলি ধরা পড়ে যে পাতলা পায়খানা অথবা পেটে ব্যথা, রক্ত যাওয়া, তাহলে তাড়াতাড়ি ডাক্তার শরণাপন্ন হতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে এত গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। স্যার, যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমি আমাদের সাধারণ জনগণ উদ্দেশ্যে বলবো যে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আগে একসময় ধারণা ছিল ক্যান্সার হ্যাজ নো আনসার, আসলে তা মিথ্যা কথা। ক্যান্সার হলে তার উত্তর আছে। তবে ক্যান্সার কেন হবে? ক্যান্সার না হওয়ার জন্য আমাদেরকে সচেতন হতে হবে, যার ফলে আমাদেরকে সবুজ শাকসবজি খেতে হবে, সে রেড মিটকে বর্জন করতে হবে, জাঙ্ক ফুড আমরা খাবো না, আমরা নিয়মিত ব্যায়াম করব, এক্সারসাইজ করব, রাত জেগে বেশি থাকবো না, আমরা স্ট্রেসফুল লাইফ কাটাবো না, টেনশন বেশি করবো না, ধূমপান বর্জন করব, কেউ কখন অ্যালকোহল বা বর্তমানে মাদকাসক্ত এগুলিতে আসক্ত আমরা হবো না। এগুলি থেকে যদি মুক্তি পাইতে পারি, তাছাড়া যদি কখনো কোনো লক্ষণ দেখি তাড়াতাড়ি নিকটস্থ ডাক্তার শরণাপন্ন হই, তাহলে আমরা অবশ্যই কোলন থেকে শুরু করে যে কোনো ক্যান্সারকে জয় করতে পারবো। দর্শক, নিজের যত্ন নিন, সুস্থ থাকুন, এবং সঠিক সচেতনতা এবং পরামর্শের মাধ্যমে আপনি ক্যান্সার জয় করতে পারবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।